জাতিসংঘে নজিরবিহীন সংঘাতে জড়ালো ভারত ও চীন। ভারতবর্ষের দাবি এক্ষেত্রে চীনের ষড়যন্ত্রে বাতিল হয়ে যায় এবং এর ফলে যেটা হলো তা কিন্তু ভারতের জন্য নিঃসন্দেহে মাথা ব্যথার এক কারণ হতে পারে। ভারতবর্ষ কি দাবি তুলেছিল? রাষ্ট্রসংঘে বরাবর ভারতবর্ষ দাবি তুলেছে এই যে কাশ্মীরের নৃশংস হত্যাকাণ্ড হয়েছে এর পিছনে যে সংগঠন আছে টিআরএফ, সেই টিআরএফ কে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হোক এবং টিআরএফ কেন্দ্র করে 5জন প্রধান জঙ্গিকে আন্তর্জাতিক স্তরে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করে দেওয়া হোক, যা চীন ভেটো জারি করে সম্পূর্ণভাবে বাতিল করে দেয়। চীন ভেটো জারি কেন করতে পারে? আপনারা জানেন জাতিসংঘের পার্মানেন্ট মেম্বার কিন্তু চীন, ভারত কিন্তু নন পার্মানেন্ট মেম্বার। জাতিসংঘের পার্মানেন্ট মেম্বার হওয়ার সুবিধা নিয়ে আজকে চীন কিন্তু ঐতিহাসিকভাবে ভারতের এই দাবিকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেয় এবং কার্যত প্রকাশ্যে পাকিস্তানের সন্ত্রাসবাদের পাশে এসে দাঁড়ায়। ভারতবর্ষ 5জন জঙ্গিকে মোস্ট ওয়ান্টেডের তালিকায় ঢোকাতে চেয়েছিল, তাদের নাম প্রকাশও করা হয়। তাদের নাম কি? আব্দুল রহিফ, সাজিদ মীর, আব্দুল রহমান, তালকা সাইদ এবং শাহিদ মাহমুদ। এই 5জন জঙ্গি একাধিকবার ভারতকে অশান্ত করেছে এবং ভারতের বিপক্ষে বিভিন্ন ষড়যন্ত্রমূলক প্রক্রিয়া চালিয়েছে। ভারতবর্ষ দাবি করেছিল যে এদেরকে যেন সম্পূর্ণভাবে বয়কট করা হয়, আন্তর্জাতিক স্তরে যেন নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়। যখন অপারেশন সিন্দুর চলছিল তখন বিক্রম মিস্ত্রি, ভারতের বিদেশ সচিবের একটি প্রেস কনফারেন্সে আমি একটি মস্ত বড় ভিডিও বানিয়েছিলাম। সেখানে বলেছিলাম আসলে যেভাবে সন্ত্রাসবাদের উপদ্রব অন্তত ভারতকে কেন্দ্র করে তৈরি করা হচ্ছে তার পিছনে রাষ্ট্রসংঘ দায় এড়াতে পারে না। কারণটা কি? কারণটা হলো ভারতবর্ষ 2022, 23 এমনকি 2024-এর নভেম্বরেও বারংবার টিআরএফ নিয়ে জাতিসংঘকে কিন্তু কড়া বার্তা দিয়েছিল। সেখানে ভারতবর্ষ কি বলেছিল? ভারতবর্ষ বলেছিল লস্কর-ই তৈয়বা বা জৈশ-ই মোহাম্মদের মতো আতঙ্কবাদী সংগঠনরা প্রক্সি সংগঠন তৈরি করছে, এরা গ্লোবালি স্যাংশনড অর্থাৎ নিষিদ্ধ হয়ে গেছে। এবার এরা কি করছে? এরা একটা প্রক্সি সংগঠন তৈরি করছে। টিআরএফ হলো লস্কর-ই তৈয়বারই প্রক্সি একটি সংগঠন, মানে শাখা সংগঠন আপনারা ভাবতে পারেন। যেহেতু ওই সংগঠনটি নিষিদ্ধ হয়ে গেছে ফলে ওই সংগঠনের ফান্ডিং, পাসপোর্ট তৈরি, বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে গ্লোবাল স্তরে, পৃথিবীর বিশ্বের বিভিন্ন দেশে সেই সংগঠন অ্যাক্টিভলি কাজ করতে পারে না। কিন্তু টিআরএফ যেহেতু নিষিদ্ধ নয়, তারা খুব সহজেই বিভিন্ন কাজকর্ম কিন্তু করতে পারে যা সরাসরি সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত। ভারতবর্ষ চেয়েছিল এই প্রক্সি সংগঠনগুলোকে যেন নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া যায়। এর জন্য ভারতবর্ষ 5টি নাম রাষ্ট্রসংঘে প্রস্তাব করে এবং রাষ্ট্রসংঘের যে ইউনাইটেড নেশন স্যাংশন কমিটি আছে তার সামনে কিন্তু প্রমাণ সহ তুলে ধরে। ইউএন স্যাংশন এই যে কমিটি, সেই কমিটিতে এবার চীন ঢুকে পড়ে। চীন পার্মানেন্ট যেহেতু মেম্বার, তারা ভেটো জারি করতে পারে, যে কোনো রেজলিউশনের এগেনস্টে কথা বলতে পারে, এমনকি যে কোনো রেজলিউশনও নিয়ে আসতে পারে। সেই ভেটো জারি করে ভারতের এই দাবিকে তারা উড়িয়ে দেয়। তারা কার সাপোর্ট করলো? যদি এই সন্ত্রাসবাদী 5 সংগঠনকে নিষিদ্ধ করা যেত বা 5জন ব্যক্তিকে যদি নিষিদ্ধ করা যেত তাহলে চীনের কি আদৌ ক্ষতি হতো? চীনের কিন্তু ক্ষতি হতো না, চীনের যায়ও আসতো না। কিন্তু ভারতবর্ষ কিন্তু একটি থ্রেটের মুখোমুখি পড়লো। কিসের থ্রেট? পাকিস্তানের সন্ত্রাসবাদের থ্রেট। তারা কাকে খুশি করলো? চীন খুশি করলো পাকিস্তানকে। পাকিস্তানে তারা বিপুল পরিমাণে টাকা বিনিয়োগ করে দিয়েছে। পাকিস্তানকে কানেক্ট করে তারা সিপেক করিডর তৈরি করছে। এই সিপেক করিডরে তারা তাদের ইতিহাসের সর্বোচ্চ টাকা বিনিয়োগ করেছে $80 বিলিয়ন। এই সিপেক করিডর যেন ভালোভাবে হয় এবং পাকিস্তানের সঙ্গে যেন বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকে, সেই বার্তা তারা এবার আন্তর্জাতিক স্তরে দিল ভারতের বিপক্ষে গিয়ে। কিন্তু আসলে তারা এটা বুঝতে পারছে না, ভারত যদি সন্ত্রাসবাদের হাতে বিভিন্ন ক্ষেত্রে অশান্তকর একটা পরিস্থিতির মুখোমুখি হয় তাহলে কিন্তু এই রেসটা চীন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটানের গায়ে এসে লাগবে। প্রতিবেশী দেশের গায়ে কিন্তু রেস লাগে। আপনার ঘরে আগুন যদি জ্বলে যায় আপনার আশেপাশের বাড়ির উপরে কোনো না কোনো প্রভাব কিন্তু পড়বে, তা কিন্তু চীন বুঝতে পারলো না। অর্থাৎ ভারতের মাথা ব্যথার কারণ কিন্তু থেকে গেল। পাল্টা ভারতও কিন্তু ডিপ্লোম্যাটিক স্তরে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল, যা আমি এই ভিডিওর সঙ্গে আপনাদের বলতে চাই। তা আবার ভারতের পাল্টা অ্যাকশনও আপনারা ভাবতে পারেন।
পাকিস্তান যখন ভারতের বিপক্ষে যুদ্ধ খেলাটা খেলছিল, তখন তারা একটি গাইডেড মিসাইল ভারতের দিকে ছোড়ে, PL-15, যা চীনের অত্যাধুনিক একটি মিসাইল। আমি এই বিষয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও বানিয়েছিলাম এবং আমি বলেছিলাম ভারত একটি PL-15 মিসাইল কিন্তু উদ্ধার করেছে। প্রথমত এটা চাইনিজ মিসাইল, গোটা বিশ্ব জুড়ে এর একটা আলাদা চাহিদা আছে, কারণ চীন নাকি দাবি করত এই মিসাইলকে ভূপতিত করা কার্যত অসম্ভব। এই মিসাইল গাইডেড, অর্থাৎ পাকিস্তানে বসে আপনি যদি এই মিসাইলে একটু নির্দেশ দিয়ে দেন যে আপনি এই পার্টিকুলার জায়গাটিকে টার্গেট করেছেন, এই মিসাইল খুব সহজেই সেই জায়গাটিকে ধূলিসাৎ করে দিত। কিন্তু কোনো না কোনোভাবে ভারতবর্ষ ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার জোনকে জ্যাম করে দেয়, ফলে এই মিসাইল কিন্তু নিশানাচ্যুত হয় এবং এই নিশানাচ্যুত হওয়ার পরে অমৃতসরের কাছে এই মিসাইলটি কিন্তু মাটিতে এসে পড়ে। এই মিসাইলে অদ্ভুত এক টেকনোলজি আছে। এই মিসাইল যদি কোনো না কোনোভাবে নিশানাচ্যুত হয়, তাহলে এই মিসাইলে সেলফ ডিস্ট্রাকশন ক্ষমতা ছিল, অর্থাৎ নিজেই যেন নিজেকে ধ্বংস করে দেয়। কারণ চীন কখনোই চায়নি এই মিসাইলের ভিতরে যে টেকনোলজি আছে তা বিদেশি শক্তির হাতে তারা তুলে দিক এবং বিরোধী শক্তি যেন এই মিসাইল ডাটাকে উদ্ধার করতে পারে। ফলে সেলফ ডিস্ট্রাকশন মোড এই মিসাইলে ছিল, কিন্তু পাকিস্তান যেহেতু মিসাইল ব্যবহার করছে, জানি না কিভাবে মিসাইল তারা ছুড়েছে, সেই সেলফ ডিস্ট্রাকশন মোডও কিন্তু কাজ করেনি। ফলে এই মিসাইল সম্পূর্ণ অক্ষত অবস্থায় ভারত উদ্ধার করে। আর ভারতের উদ্ধারের পর আন্তর্জাতিক স্তরে সমস্ত রাষ্ট্র ভারতের পায়ে ঝাঁপিয়ে পড়ে। এমনকি 5 আইস কান্ট্রি, USA, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারা ভারতকে বলে এই মিসাইল যেন তাদেরকে তুলে দেওয়া হয়। ফ্রান্স ভারতকে বলে যে এই মিসাইল দয়া করে একবার ফ্রান্সকে দেওয়া হোক। USA বলে, UK বলে, তাদের একটাই জিজ্ঞাসা, চায়নাটি কি মেকানিজমে মিসাইলে ব্যবহার করেছে যা সেই সকল দেশও ব্যবহার করতে চায়, এবং সেই মেকানিজম ডাটাটা তাদের প্রয়োজন বলে সেই মিসাইল তুলে দেওয়া হোক, এই আর্জি তারা ভারতের কাছে জানায়। ভারত কিন্তু সকলের আর্জি প্রত্যাখ্যান করে। ভারতের DRDO, সেই কোম্পানি যারা বিভিন্ন মিসাইল ওরিয়েন্টেড রিসার্চ করে, সায়েন্টিফিক রিসার্চ করে, তারা এই মিসাইলকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে এবং সেই মিসাইলকে পরীক্ষা নিরীক্ষা করে তারা একাধিক তথ্য সংগ্রহ করে। সেই মিসাইলের ডাটা লিঙ্ক, র্যাডার সিস্টেম, সমস্ত তথ্য ভারতের DRDO কিন্তু কালেক্ট করে। এবার ভারত সিদ্ধান্ত নিয়েছে এই প্রথমবারের জন্য তারা এই মিসাইলের টেকনোলজি তারা জাপানের হাতে তুলে দেবে। আমেরিকার হাতে নয়, ফ্রান্সের হাতে নয়, ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশের হাতে নয়, তারা জাপানের হাতে তুলে দিতে চাইছে। এবং জাপান এবং ভারত রিভার্স ইঞ্জিনিয়ারিংকে কাজে লাগিয়ে এই মিসাইলকে পরীক্ষা নিরীক্ষা করবে এবং এই মিসাইলের টেকনোলজিকে কাজে লাগিয়ে জাপানের সহায়তায় ভারতবর্ষ নতুন এক পরিকল্পনাও তৈরি করছে, যা চীনের এই মিসাইলের থেকে অত্যন্ত ভয়ঙ্কর কিছু একটা তৈরি করার খেলা। বিশেষজ্ঞরা বলছেন ভারতবর্ষ চাইছে জাপানের এই টেকনোলজিটা কাজে লাগিয়ে ম্যাক-2 এবং ম্যাক-3 এই 2 অস্ত্র মিসাইল ভারতবর্ষ তৈরি করবে ভবিষ্যতে, এবং এর জন্য জাপানের সঙ্গে এই টাই আপটা করা ইম্পর্টেন্ট। এমনকি ডিপ্লোম্যাটিক স্তরে যদি চায়নাকে ঘায়েল করতে চাও, তাহলে জাপানের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করো। এমনকি জাপানের সঙ্গে একসঙ্গে মিলে চায়নার ইন্দো স্পেসিফিকে যে ডমিনেশন, সেই ডমিনেশনটা সম্পূর্ণভাবে শেষ করতে চাইছে ভারত। স্পেশালি সাউথ চায়না সিতে যেভাবে চীন দৌরাত্ম্য দেখাতে শুরু করেছে, সেই পুরো বিষয়টাকে শেষ করার জন্য ভারতের এই পদক্ষেপ এবং চীনকে যোগ্য জবাব দেওয়ার একটা জায়গা ভারতবর্ষ যাচ্ছে, এবং সেটা একটা ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজির পার্ট। সব মিলিয়ে যে রাষ্ট্রসংঘে ভারতের ধাক্কা, এমনকি ঘুরে দাঁড়িয়ে যেভাবে ভারত চীনকে পাল্টে এবার দিল PL-15 টেকনোলজি জাপানকে শেয়ার করে, তা চায়নার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভয়াবহ এক প্রবণতা নিয়ে আসছে, এবং ভবিষ্যতে চীন নিঃসন্দেহে এই পুরো বিষয়টার মোকাবিলা করার জন্য কিছু না কিছু করবে, এটুকু নিশ্চিত থাকুন। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।